আমি বক্স থেকে একটা ব্লেড বের করে নয়নের শরীরে জায়গায় জায়গায় কেটে দিলাম। তারপর লবণ মরিচ লাগিয়ে দিলাম। ছুরিটা বের করে তার ভবিষ্যৎ কেটে দিলাম। আপনারা বুঝে নিয়েন। নয়ন চিৎকার করে কান্না করতে লাগলো, কিন্তু তার কান্না কেউ শুনতে পাবে না, কারণ তার মুখে কাপড় ঢুকিয়ে রেখেছি। এবার আমি নয়নকে বললাম, এবার তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে খারাপ কিছু করতে পারবি না। যদি আমার কোনো ক্ষতি করতে আসিস, তখন তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কথাটা মনে রাখিস। তারপর আমার লোকদেরকে বললাম নয়নকে রাস্তার পাশে ফেলে দিয়ে আসতে। নয়ন জ্ঞান হারিয়ে ফেলছে। তার শরীরের একটা কাগজের উপর লিখে দিছি, মেয়েদের সাথে খারাপ কাজ করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। আমার লোক নয়নকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেছে। আমার লোক বলতে আমরা 4 বন্ধু, রাফি, রনি, জীবন এবং আলাউদ্দিন। আমার ডান হাত বাম হাত হচ্ছে আলাউদ্দিন এবং রাফি। আর আমি কে সেটা গল্পের সাথে থাকেন, সবকিছু জানতে পারবেন। চলুন বাসায় যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই। আমি রাসেল, এবার অনার্স প্রথম বর্ষে উঠছি। 2 দিন পর থেকে কলেজে যাব। আলাউদ্দিন আর রাফি তারা আমার সাথেই পড়ে। আমার আব্বুকে তা গল্পের সাথে থাকেন, সবকিছু জানতে পারবেন। এখন এসব অজানা থাকুক। পরিবারে আব্বু, আম্মু, আমি এবং একটা ছোট বোন আছে, তার নাম রাইসা। রাইসা এবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আর কিছু জানা লাগবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমার গল্প নিয়মিত পড়তে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ইনবক্সে মেসেজ দিবেন, তা না হলে ঝুলে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে আমি বাসার ভিতরে ঢুকে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। ভাইয়া, আমার ফুচকা কোথায়? এই নাও। তুই আমার লক্ষ্মী ভাইয়া। আমি রাইসাকে ফুচকা দিয়ে ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। আসলে বাসায় আসার সময় রাইসার জন্য ফুচকা নিয়ে আসলাম। বোনটা আমার ফুচকা খেতে অনেক পছন্দ করে। ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু আর রাইসা টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। সারাদিন কোথায় ঘুরে বেড়াস? তোকে তো বাসায় ঠিক মতো দেখা যায় না। আম্মু এখন তো কলেজ নেই, তাই বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই। 2 দিন পর তো কলেজ খোলা, তারপর তো আর বেশি আড্ডা দিতে পারবো না। ঠিক আছে, এখন খাবার খা। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আব্বু মনে হয় বাহিরে কাজে আছে, তাই আব্বুকে দেখলাম না। আজ 5 দিন পর কলেজে যাচ্ছি। কলেজ খোলা হয়েছে 3 দিন হয়ে গেছে, কিন্তু আমি এই 3 দিন কলেজে যাই নাই। এখানে একটা কারণ আছে, সবকিছু পরে জানতে পারবেন। পুরনো একটা জামা, একটা প্যান্ট এবং জুতা পরে নিচে আসলাম। তখন আম্মু আব্বু আমাকে দেখে বলল, তুই কি আমার মান সম্মান কিছুই রাখবে না? আব্বু একথা বললে কেন? আমি একথা কেন বলছি তুই ভালো করে বুঝতে পারছিস। আব্বু, আমি তোমার এসব ধন দৌলত টাকা পয়সা নিয়ে চলতে চাই না। আমি সাধারণ মানুষের মতো চলতে চাই। তুই জানিস বাইরের মানুষ কানাকানি করে, আমার এত কিছু থাকতে তুই এভাবে চলাফেরা করিস কেন? আমার বাহিরের মানুষের কথায় কিছু আসে যায় না। তুই কি আমার কথা একবারের জন্য চিন্তা করবি না? আব্বু, সময় হলে আমি তোমার কথা মতো চলবো। এখন এসব বিষয় নিয়ে আলোচনা করো না। তুই যা করার কর, আমি তোকে কিছুই বলবো না। তারপর আমি আর কোনো কথা না বলে নাস্তা করে বাসার বাহিরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে সবগুলো হারামিকে খুঁজতে লাগলাম। দেখি সব হারামি কলেজ মাঠের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের মাঝখানে গিয়ে বসে পড়লাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তো সবাই একসাথে বসে কি কথা বলছিস? আর বলিস না, আজকে কলেজে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে দেখলাম। দেখতে একদম মাশাল্লাহ। তুই যদি একবার দেখিস তাহলে তার প্রেমে পড়ে যাবি। তাই নাকি? তাহলে তো মেয়েটাকে দেখতে হয়। ঠিক আছে, তোকে কলেজ ছুটি হওয়ার পর দেখাবো। তবে মেয়েটার সাথে সব সময় সেনাবাহিনী থাকে। তুই বাইরে দেখিস নাই একটা সেনাবাহিনীর গাড়ি? আমি খেয়াল করি নাই। আমার মনে হয় মেয়েটার বাবা সেনাবাহিনীর কোনো বড় পদে আছে, তা না হলে তার সাথে সেনাবাহিনী থাকবে কেন? রাসেল, রাফি ঠিক কথা বলেছে। মনে হয় মেয়েটার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাথে পাঠিয়েছে, যাতে কোনো ছেলে তাকে ডিস্টার্ব করতে না পারে। আগে মেয়েটাকে একবার দেখি, যদি পছন্দ হয় তার সাথে প্রেম করে তোদের সবাইকে দেখাবো। আমার মনে হয় না তুই পারবি। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক দেমাগ মেয়েটার, কারোর সাথেই কথা বলে না। আচ্ছা, এসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। এখন ওদিকের খবর বল।
ধরবে কাকে? যারা মেরেছে তারা সবাই তো এখন কলেজের মাঠে এক কোণে বসে আড্ডা দিচ্ছে। আলাউদ্দিনের কথা শুনে সবার মুখে হাসির ঢোল পড়ে গেল। এবার আপনাদের বলি, কারণ আমি যে 3 দিন কলেজে আসি নাই, কারণ এই 3 দিনে নয়নের লোক আমাদেরকে মারতে এসেছে। তারপর নয়নের সবগুলো লোককে মেরে নদীতে ভাসিয়ে দিছি। পরে চিন্তা করলাম নয়নকে বাঁচিয়ে রাখবো না, তাকেও শেষ করে দিব। তারপর আর কি, নয়নকে হাসপাতালে ছদ্মবেশে ঢুকে মেরে দিলাম। এই ছিল 3 দিনের কাজ। আর আমি কে এটা একমাত্র রাফি আর আলাউদ্দিন জানে, আর বাকিরা কেউ জানে না। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভিতরে বসে সবাই কথা বলছি। হঠাৎ স্যার ক্লাসে ঢুকলো, সাথে একটা মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে আমি তো জ্ঞান হারিয়ে ফেলবো। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, দেখতে একদম মাশাআল্লাহ। হঠাৎ রাফি বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস? এটাই সেই মেয়ে, তোকে যার কথা বলেছি। মাম্মা আমি তো প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়লে কি হবে? ওই মেয়ে তো তোর সাথে প্রেম করবে না। কেন মামা? তুই একবার তো নিজেকে তাকিয়ে দেখেছিস? এই পোশাকে কোনো মেয়ে তোর সাথে প্রেম করবে না। যদি সত্যিকারের কেউ ভালোবাসে, তাহলে সে কখনো পোশাক এবং টাকা পয়সার দিকে তাকাবে না। সে চাইবে সুন্দর একটা মন। এই যুগে এরকম মেয়ে পাওয়া যায় না, সবাই টাকা পয়সার দিকে ছুটে। ওকে ঠিক আছে, আমি এই মেয়ের সাথে প্রেম করে দেখাবো। হঠাৎ স্যার বলে উঠল, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে, এই হচ্ছে জান্নাতুল ফেরদৌস মিতু। আজ থেকে তোমাদের সাথে পড়বে। এতদিন বাইরে ছিল, আর ওর বাবা একজন মেজর। সবাই তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। হঠাৎ রাফি দাঁড়িয়ে স্যারকে বলল, স্যার একটা কথা বলি, রাগ করবেন না। একজন মেজরের মেয়ে হয়ে আমাদের সাথে কি বন্ধুত্ব করবে? তোমাদের সাথে না করলেও চলবে, ও শুধু মেয়েদের সাথে বন্ধুত্ব করবে। স্যার, মেয়েরা কি ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারে না? হঠাৎ জান্নাত বলে উঠল, আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। কেন, ছেলেদের সাথে বন্ধুত্ব করলে সমস্যা কোথায়? ওই, ও বলছে না ছেলেদের সাথে বন্ধুত্ব করবে না, তারপরও এত কথা জিজ্ঞেস করছিস কেন? বস। আর জান্নাত মামনি, তুমি গিয়ে সিটে বসো। রাফি আর কোনো কথা না বলে বসে গেল। জান্নাত একটা মেয়ের সাথে সামনের সিটে বসলো। জান্নাত দেখতে যেমন, তার নামটাও অনেক সুন্দর, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে অনেক দিমাগ। আমি এতক্ষণ জান্নাতের দিকে তাকিয়েছিলাম। তারপর সব ক্লাস শেষ করে জান্নাতের পিছন দিয়ে বেরিয়ে আসলাম। আমি জান্নাতকে ডাক দিলাম, এই যে মিস জান্নাত, আপনার সাথে কিছু কথা আছে। তো বলুন, কি কথা বলবেন? তোমার এত দিমাগ কেন? ছেলেদের সাথে রেখে কথা বলেন কেন? সেটা কি তোকে বলতে হবে? বারে, একসাথে পড়ি, তাই জিজ্ঞেস করতেই পারি। তোর সাহস কি করে হয় আমার সাথে কথা বলার? নিজের দিকে একবার তাকিয়ে দেখ, দেখতে তো ফকিন্নির মতো লাগে। যা ভাগ আমার সামনে থেকে, তুই আর কখনো আমার সামনে আসবি না। ফকিন্নি হয়েছি তো কি হয়েছে? আমরা কি মানুষ না? আমি তোদের মতো গরিবদের দেখতে পারি না, তোদের গা থেকে গন্ধ বের হয়। তোদের মতো ছেলেদের কেন যে এত বড় কলেজে ভর্তি করায় আমার মাথায় আসে না। কেন, গরিবরা কি বড় কলেজে পড়তে পারে না? না, পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, তুই এত বড় কলেজে কিভাবে পড়িস? তুই টাকা কোথায় পাস? আমি একটা হোটেলে কাজ করি, সেই টাকায় আমার খরচ চালাই। আর কলেজের প্রিন্সিপাল স্যার আমার থেকে একটা টাকাও নেয় না। তোর উপর দয়া করে প্রিন্সিপাল স্যার এই কলেজের একটা টাকাও নেয় না। প্রিন্সিপাল স্যার দয়ার সাগর, কিন্তু আমি তোরে দেখতে পারি না। আরে ওসব কথা বাদ দাও, আমরা কি বন্ধু হতে পারি? হাত বাড়িয়ে বললাম। ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমার বন্ধুরা এটা দেখে এগিয়ে আসতেই আমি হাতের ইশারায় না করলাম। তারপর জান্নাত বলতে লাগলো, তোকে বলছি না আমি তোদের মতো ছেলেকে দেখতে পারি না, আবার তুই আমার সাথে বন্ধুত্ব করতে আসছিস? তুই এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা। হঠাৎ জান্নাতের সাথে সেনাবাহিনী আমাদের সামনে আসলো। একজন সেনাবাহিনী বলল, ম্যাডাম, কি হয়েছে? আপনি রেগে আছেন কেন? এই ছেলে আপনি কিছু করছে? আমারও গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, ওকে জন্মের শিক্ষা দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা ওকে দেখছি। জান্নাত দাঁড়িয়ে না থেকে গাড়ির ভিতরে চলে গেল। সেনাবাহিনী আমার হাত ধরে একটু সাইডে নিয়ে আসলো। তারপর সেনাবাহিনী যেটা বলল, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। উনি কি সেনাবাহিনী নাকি অন্য কিছু? তখন সেনাবাহিনী বলল, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক গরিব ঘরের ছেলে। আমার বিশ্বাস আছে তুমি ম্যাডামের সাথে কিছুই করিনি। আমি জানি ম্যাডাম অনেক জেদি, সে ছেলেদের গরিবদের দেখতে পারে না। এবার আমাকে বলো, তোমার সাথে কি হয়েছে? আসলে আমি আপনার ম্যাডামের সাথে বন্ধুত্ব করতে আসলাম।
তারপর আমাকে নানান কথা বলে গালে 2টা থাপ্পড় মেরে দিল। ম্যাডাম আগে এমন ছিল না। স্যার আমাদের সব খুলে বলেছে। একটা ছেলের কারণে আজ ম্যাডাম সব ছেলে এবং গরিবদের সাথে খারাপ ব্যবহার করে। কেন? সে ছেলে কি করেছে ওর সাথে? আমি স্যারের কাছে জানতে পারলাম ম্যাডাম একটা ছেলের সাথে ফেসবুকে প্রেম করত, কিন্তু কেউ কখনো কাউকে দেখে নাই। না দেখে দুজনে দুজনকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু হঠাৎ 2 বছর আগে ছেলেটা অফলাইনে চলে যায়। আজ 2 বছর হয়ে গেছে। এরপর থেকে ম্যাডাম ছেলের সাথে এমন করে। সব ছেলেরা তো এরকম না। সেটা আমি আর তুমি জানি, কিন্তু ম্যাডামের কাছে সব ছেলেরা খারাপ। আমাদের কিন্তু অনেক ভালো। তাই একমাত্র মেয়ের জন্য সব কিছু করতে পারে। বাসার সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু বাইরে আসলে এমন করে। ও, তোমাকে একটা কথা বলি, ওর সাথে বেশি কিছু করতে যেও না। আজকে তো থাপ্পড় মেরেছে, বেশি জিত উঠলে পা থেকে জুতো খুলে মারতে পারেন। তাই বলছি ওর থেকে দূরে দূরে থেকো। বাই। সেনাবাহিনী কথা বলে আমার সামনে থেকে চলে গেল। সেনাবাহিনী ভাইটির কথা শুনে বুঝতে পারলাম ভাইটা অনেক ভালো, কিন্তু আমি ভাবছি জান্নাতের কথা। একটা ছেলের কারণে সে সব ছেলের সাথে খারাপ ব্যবহার করবে। হঠাৎ পিছন থেকে রাফি আর আলাউদ্দিন আমার ঘাড়ে হাত দিল। তখন রাফি বলল, কিরে তুই জান্নাতকে এভাবে ছেড়ে দিলি কেন? তুই শুধু হাতের ইশারা করার কারণে কিছু করি নাই, তা না হলে ওর মতো মেয়েকে এমন শিক্ষা দিতাম আজকে সারা জনম মনে রাখতো। এখন ওর সাথে ঝামেলা করতে চাই না। আমি ওকে ভালোবেসে দেখাবো। ওকে কিছু করি নাই, কারণ তাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। তাই বলে ওর অত্যাচার সহ্য করে যাবি? ও তোকে এই পোশাকে কখনো ভালোবাসবে না, কিন্তু ও তো জানে না তোর আসল পরিচয় কি। যার নাম শুনে পুরো বাংলাদেশের সবাই আতঙ্কে থাকে, কিন্তু আফসোস কেউ এখনো তাকে দেখে নাই। ওর মেজর বাপ আমাদের একটা আঙ্গুল বাঁকা করতে পারবে না। আমাদের আসল পরিচয় পেলে মানুষ জায়গায় দাঁড়িয়ে প্রসাব করে দিবে। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো বাসায় যাই। আর কোনো কথা না বলে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা দরজা খুলে দিল। তখন আমি বললাম, কিরে তুই কোন সময় তোর বান্ধবীর বাসা থেকে আসলি? সকালে চলে এসেছি, মাকে তার সাথে শ্বশুর বাড়ি যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। বাসায় আম্মু একা একা থাকে, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। কালকে থেকে কি কলেজে যাবি? যাব, তুই ভিতরে আয়। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে আম্মু, রাইসা আর আমি খাবার খেয়ে নিলাম। নিজের রুমে এসে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গেলাম। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আব্বু বলল, রাসেল, তোর সাথে করে রাইসাকে কলেজে নিয়ে যাস। বাসায় তো অনেক গাড়ি আছে, ও গাড়ি নিয়ে তো কলেজে যেতে পারে। আমি তো রিক্সা করে কলেজে যাব। সমস্যা নেই ভাইয়া, আমি তোর সাথে রিক্সা করে কলেজে যাব। রাইসা, তোর মাথা ঠিক আছে? তুই দেখি রাসেলের মতো কথা বলছিস। আব্বু আয়। রাইসাকে আব্বু কিছু বলতে না দিয়ে বলল, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই গাড়ি নিয়ে কলেজে যাবি, তোর সাথে সিকিউরিটি গার্ড যাবে। আমি শুধু রাসেলের কাছে শুনতে চেয়েছি ও কি বলে। রাইসা আব্বু ঠিকই বলেছে, তুই গাড়ি নিয়ে কলেজে যা। এই বলে আমি নাস্তা করে বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আমার পিছন দিয়ে রাইসা গাড়ি থেকে নামলো। ভাইয়া আমাকে একটু প্রথম বর্ষের ক্লাস রুমটা দেখিয়ে দে। আচ্ছা দিব, এখন আমার সাথে চলো। রাফি আর আলাউদ্দিনের সাথে কথা বলে আসি। তারপর রাইসাকে নিয়ে রাফি এবং আলাউদ্দিনের সামনে গেলাম। আমার সাথে রাইসাকে দেখে রাফি বলল, আরে রাইসা, কেমন আছিস? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বাসার সবাই ভালো আছে। তুমি কেমন আছো ভাইয়া? আমিও ভালো আছি। তা এই কয়দিন কলেজে আসলি না কেন? আমি আমার এক বান্ধবীর বিয়েতে গেছি, তাই আসতে পারি নাই। তা আলাউদ্দিন ভাইয়া, তুমি কেমন আছো? আমি আছি পুরো বিন্দাস, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তার রিয়া ভাবির সাথে কেমন প্রেম চলছে? আলাউদ্দিন কথা শুনে আমার দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে গেলাম। আলাউদ্দিন বলল, তোমাকে এ কথা কে বলেছে? আরে আমি তোমাদের খবর রাখি, প্রতিদিন ভাইয়ার কাছ থেকে খবর নিই। এখন বলো, রিয়া ভাবির সাথে কেমন প্রেম চলছে? অনেক ভালো। এখন অলরেডি বিয়ের কথাবার্তা চলছে ওর আর আমাদের বাসায়। তাহলে তো ভালোই, একটা বিয়ের দাওয়াত পাবো। আচ্ছা ঠিক আছে, তোরা ক্লাসে যা, আমি রাইসাকে তার ক্লাসরুমটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে রাইসাকে নিয়ে তার ক্লাসরুমটা দেখিয়ে দিলাম। এতক্ষণ তো আমি লক্ষ্য করি নাই কলেজের সব ছাত্রছাত্রী আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কারণটা তো বুঝতে পারলাম না। হঠাৎ রনি আমার সামনে এসে বলল, কিরে, তোর সাথে ওই মেয়েটা কে ছিল? মেয়েটাকে দেখলাম সিকিউরিটি গার্ড নিয়ে কলেজে এসেছে।
তারপর গাড়ি থেকে নেমে তোর সাথে রাফি আর আলাউদ্দিনের কাছে গেল। আমি কিছু বলবো না, তুই আলাউদ্দিনের রাফির কাছ থেকে জেনে নিস। এখন ক্লাসে চল। রনি আর কোনো কথা না বলে আমার সাথে ক্লাসে যেতে লাগলো। দুজনে ক্লাসের ভিতরে ঢুকে পিছনের সিটে বসলাম। তখন রনি রাফিকে জিজ্ঞেস করলো, আচ্ছা রাফি, তোদের সাথে যে মেয়েটা কথা বলছিল ওই মেয়েটা কে? রাফি তখন আমার দিকে তাকালো। আমি তাকে হাতের ইশারা দিয়ে বললাম আমার পরিচয় না দিতে। তখন রাফি রনিকে বলল, আরে ও আমার মামাতো বোন। একদিন রাসেলের ছবি আমার মোবাইলে দেখেছে, তাই কলেজে আসার পর রাসেলকে দেখে কথা বলতে বলতে আমাদের কাছে গেল। তুই তো কখনো ওর কথা আমাকে বলিস নাই। আসলে ও এতদিন বাইরে ছিল, তাই তেমন ওর সাথে কথাবার্তা হতো না। তারপর রনি আর কিছু বলল না। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, কিন্তু আজকে জান্নাতকে দেখছি না কেন। হঠাৎ দেখি জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? আরে জান্নাত মামুনি যে, আসো ভিতরে আসো। আজকে আসতে তোর লেট হলো কেন? স্যার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, যাও সিটে গিয়ে বসো। জান্নাত আর কোনো কথা না বলে সামনের সিটে গিয়ে বসে পড়ল। আর আমি এখান দিয়ে স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করছি। শালা টাকলা, আমরা কেউ কলেজে আসলে অনেক কথা শুনিয়ে দিত, আর এখন মেজরের মেয়েকে কিছুই বলল না। তো যাই হোক, সবগুলো ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি জান্নাত তার কিছু মেয়ে বান্ধবীর সাথে বেরিয়ে আসতেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, হাই মিস জান্নাত, কেমন আছো? তুই আবার আমার সামনে আসছিস? তোকে না গতকাল উচিত শিক্ষা দিয়েছে, তারপরেও তুই কোন সাহস আমার সামনে আসলি? আরে গতকাল তো তোমার সেনাবাহিনী আমাকে ছেড়ে দিছে, আমার কিছুই করেনি, শুধু আমাকে বুঝিয়ে বলছে তোমাকে যেন ডিস্টার্ব না করি। তাহলে আজকে আমার সামনে আসলি কেন? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুই নিজের দিকে দেখেছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতো খ্যাত এবং গরিব ছেলের সাথে বন্ধুত্ব করব? কেন, আমাদের সাথে কি বন্ধুত্ব করা যায় না? আমরা কি মানুষ না? কিন্তু আমি তোদের মতো ছেলেদের দেখতে পারি না। আর কখনো তুই আমার সামনে আসবি না, আর যদি আসিস তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো, কথাটা মনে রাখিস। আমি সব সময় তোমার সামনে আসব, দেখি তুমি আমার কি করতে পারো। আমি তোমার সাথে বন্ধুত্ব করবই। আমি তোর সাথে কখনো বন্ধুত্ব করব না। আয় তোরা চল। এই বলে জান্নাত তার বান্ধবীদের নিয়ে চলে গেল। হঠাৎ রাইসা আর আমার সব হারামি বন্ধুরা আমার সামনে আসলো। তখন রাইসা বলল, আচ্ছা ভাইয়া, মেয়েটা তোর সাথে এমন ভাবে কথা বললো কেন? আরে রাইসা, তোর ভাইয়া ওই মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটা তোর ভাইয়াকে পাত্তা দিচ্ছে না। তুই জানিস গতকাল তোর ভাইকে ওই মেয়ে থাপ্পড় মেরেছে? হইছে কাম। রাইসা এ কথা শুনে বলতে লাগলো, ওই মেয়ের এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তোলে? ওই মেয়ে জানে ভাইয়ের আসল পরিচয়? আরে রাইসা, এসব কথা বাদ দাও। আমি ওকে ভালোবাসি, তাই ওর অত্যাচার সহ্য করি। তাই বলে তুই কিছুই করবি না? মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম ওর অনেক দেমাগ। সমস্যা নেই, আমার ভালোবাসা দিয়ে সব দিমাগ দূর করে দিব। এখন তুই বাসায় চলে যা। রাইসা আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। রাইসা চলে যাওয়ার পর রাফি আর আলাউদ্দিনকে ইচ্ছে মতো মাইর দিতে লাগলাম। তখন রাফি বলল, আরে ভাই থাম, আর মারিস না। শালা, তোরা রাইসাকে একথা বললি কেন? এখন যদি রাইসা বাসায় আব্বু আম্মুর কাছে বলে দেয় তখন কি হবে? সমস্যা নেই, তুই রাইসাকে বলতে মানা করিস, তাহলে রাইসা আর বলবে না। যদি আমি বাসায় যাওয়ার পর শুনি রাইসা সব বলে দিছে, তাহলে তোদের অবস্থা খারাপ করে ছাড়বো। এই বলে দ্রুত একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, রাইসা কোথায়? ও তো কলেজ থেকে এসে তার রুমে গেছে। কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমি রুমে গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে রাইসার রুমে গেলাম। রাইসার রুমে গিয়ে দেখি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে আছে। আমাকে দেখে উঠে বসলো। তখন রাইসা বলল, কে তুই আবার আসলি যে, কিছু বলবি? রাইসা, তুই কলেজের ব্যাপারটা কাউকে কিছু বলিস না, তুই তো আব্বুকে চিনিস। আরে আমি কাউকে কিছু বলবো না ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ওই মেয়ে কি এখন থেকে ভাবি বলবি? ইস, এখনো তার সাথে প্রেম করতে পারে নাই, এখন বলছে ভাবি বলতে। তুই দেখিস ওর সাথে আমি প্রেম করে তোকে দেখাবো। তাই নাকি? তুই যে জামা কাপড় পরে কলেজে যাস, ওই পোশাকে কোনো মেয়ে তোকে ভালোবাসবে না। ঠিক আছে, আমিও দেখব জান্নাত আমাকে ভালো না বেশে কোথায় যায়। এখন চল খাবার খেতে। আমিও দেখব। ঠিক আছে চল। আমি আর রাইসা রুম থেকে বেরিয়ে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। রাতে আমার কম ঘুম হয়। এখানে একটা রহস্য আছে, গল্পের সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন।
দেখতে দেখতে আজ 1 মাস চলে গেছে। এই 1 মাসে জান্নাতের সামনে প্রতিদিন গেছি, বিনিময়ে তার কাছ থেকে থাপ্পড় উপহার পেলাম। কিন্তু আমিও নাছাড়ার বান্দা, আমি ওর সাথে প্রেম করবই। আজকে কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ জান্নাত আমার সামনে এসে এমন কিছু বলবে আমি তো কল্পনাও করতে পারিনি। রাসেল, আমার তোমার সাথে কিছু কথা আছে, যদি একটু শুনতে। আমি তো জান্নাতের মুখে তুমি ডাক শুনে অবাক হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে সবসময় অপমান এবং থাপ্পড় মারতো, সেই মেয়ে আজকে আমাকে তুমি করে বলছে। আমি জান্নাতকে বললাম, বলো কি কথা বলবে। এখানে না, একটু সাইডে আসো। আমি রাফি আর আলাউদ্দিনকে বলে জান্নাতের সাথে একটু দূরে গেলাম। তখন জান্নাত বলল, রাসেল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু কেউ কাউকে দেখি নাই, কারণ আমি ওর সাথে ফেসবুকে কথা বলছি। তাই তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তুমি হয়তো ভাবছো যে মেয়ে গরিব এবং তোমাকে দেখতে পারতাম না, সেই মানুষটা হঠাৎ এত পরিবর্তন হলো কেমন করে। আসলে আমি আগে এমন ছিলাম না। শুধু ওই ছেলেটার জন্য আমি সব ছেলেকে দেখতে পারি না। শোনো জান্নাত, তুমি একটা ছেলের জন্য সবাইকে খারাপ বলতে পারো না। সে ছেলে হয়তো তোমার থেকে প্রেমের অভিনয় এবং টাইম পাস করেছে, তাই কিছুদিন মায়া লাগিয়ে তোমার থেকে সরে গেছে। একটা কথা মনে রাখবে, সব ছেলেরা এক না, মানুষের ভিতরে ভালো খারাপ আছে। তাই বলছি, সবার সাথে ভালো ব্যবহার করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার গায়ে অনেকবার হাত তুলেছি। সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিছি। তাহলে আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকবো। কখনো আমাকে ভালোবাসার কথা বলতে পারবে না। আমি সব সময় তোমার সাথে বন্ধু হয়ে থাকতে চাই। হঠাৎ এই গরিব এবং খ্যাতের সাথে বন্ধুত্ব করতে কেন আসলে? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যত আঘাত করেছি তুমি সেই আঘাত আমাকে দিতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আর আমি বন্ধু। আজকে থেকে তুমি হবে না, হয়তো তুই, আর নয়তো নাম ধরে বলবি। ওকে ঠিক আছে, এখন চলো রাফি আর আলাউদ্দিনের সাথে বন্ধুত্ব করবি। আমি শুধু তোর সাথে বন্ধুত্ব করব, অন্য কারোর সাথে করব না। আরে ওরা দুজন তো আমার বেস্ট ফ্রেন্ড। তো কি হয়েছে, তুই তোর বন্ধুদের সাথে আগের মতো কথা বলবি, তারপর আমার সাথে বলবি। আমি তোকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে বন্ধুত্ব করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন ক্লাসে যা, আমি ওদের সাথে আসছি। ঠিক আছে। জান্নাত আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে যেতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন আমি ওকে ভালো না বেশে বন্ধুত্ব কেন করলাম। আসলে আগে তার সাথে বন্ধুত্ব করে আমার প্রতি দুর্বল এবং ওই ছেলের চিন্তা জান্নাতের মাথা থেকে সরিয়ে তারপর জান্নাতকে ভালোবাসার কথা বলবো। আমি জানি জান্নাত এখনো ওই ছেলেটাকে ভালোবাসে। বন্ধুদের কাছে যাওয়ার পর রাফি বলল, কিরে মেজরের মেয়ে, তোর সাথে কি কথা বললো? তোকে দেখে বোঝা যাচ্ছে ভালো কিছু বলেছে। আসলে জান্নাত এতদিনে আমার সাথে যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়েছে আর আমার সাথে বন্ধুত্ব করেছে। তাহলে তো ভালোই। এখন তাকে তোর প্রতি দুর্বল করে একদিন ভালোবাসার কথা বলে দিবি। ঠিক আছে, এখন ক্লাসে চল। তারপর তিনজনে মিলে ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। সবগুলো ক্লাস শেষ করে বাহিরে আসলাম। রাফি আর আলাউদ্দিন আমাকে বলে তারা বাসায় চলে গেল। আমি গেটের সামনে রিকশার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ জান্নাতের গাড়ি এবং সাথে সেনাবাহিনীর গাড়ি আমার সামনে থামালো। তখন জান্নাত গাড়ির ভিতর থেকে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, তোকে বাসায় নামিয়ে দেই। সমস্যা নেই, তুই যা, আমি রিকশা করে চলে যাব। এই, তোকে বলছি না গাড়িতে উঠতে, তা না হলে সেনাবাহিনীকে বলে জোর করে গাড়িতে উঠাবো। আমি আর কোনো কথা না বলে জান্নাতের গাড়িতে উঠলাম। দুজনে পিছনে বসে আছি। কথা বলতে বলতে বাসা থেকে কিছুটা দূরে গাড়ি থামাতে বললাম। গাড়ি থামানোর পরে আমি গাড়ি থেকে নামলাম। তখন জান্নাত বলল, কিরে তুই এখানে নামলি কেন? আশেপাশে তো কোনো বাসা দেখছি না। আসলে আমার বাসা এই গলির মাথায়, তোর গাড়ি ভিতরে ঢুকবে না, তাই এখানে নেমে গেলাম। ও ঠিক আছে, তাহলে বাসায় যা, কালকে কলেজে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। জান্নাত চলে গেল। আমি হেঁটে বাসায় চলে গেলাম। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। কিরে তুই আজকে কলেজে গেলি না কেন? আজকে সকালে মাথা ব্যথা করছিল, তাই যাইনি, কাল যাব। আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজে চলে গেলাম। রাইসা খাচ্ছুর নিয়ে আমাকে আজকে ডেকে তোলে নাই। কলেজে এসে দেখি সব হারামি কলেজ মাঠের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। আজকে জান্নাত কলেজে আসে নাই, তার নাম্বার নিতে ভুলে গেছি, তা না হলে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম। তারপর সব ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। রাফি আর আলাউদ্দিনকে বিদায় দিয়ে আজকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি।
হঠাৎ দেখি একটা ছেলে একজন বাবার বয়সী লোককে মারতে মারতে নিয়ে যাচ্ছে। তখন আমি ওই লোকটার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার ভাই, আপনি ওনাকে এভাবে মারতে মারতে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটাকে তোকে জিজ্ঞেস করবো? তোর রাস্তা তুই মাফ। হঠাৎ বুড়ো লোকটা বলল, বাবা আমাকে বাঁচাও, আমার মেয়েকে ওর সাথে এক রাত কাটাতে না দেওয়ায় আমাকে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে। বুড়ো লোকটার কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। আমি ঠাস করে ওই লোকটার নাক বরাবর একটা ঘুষি মারলাম। লোকটার নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে। লোকটা তার রক্ত দেখে আমাকে মারতে আসলে আবার মিডল স্ট্যাম্প বরাবর একটা লাথি মারলাম। লোকটা জায়গায় বসে গেল। এবার আমি ওই লোকটাকে বললাম, তুই যদি আর কখনো এই চাচার এবং অন্য মেয়েকে এসব প্রস্তাব দিস তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, কথাটা মনে রাখিস। এই বলে চাচাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আশেপাশে সবাই এতক্ষণ তাকিয়ে তাকিয়ে সব দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই। চাচা আমাকে বলল, বাবা তুমি কে সেটা আমি জানি না, কিন্তু তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। চাচা, এটা আমার কর্তব্য ছিল। আপনি কি কাজ করেন? আমি একটা ছোটখাটো দোকানে পান সিগারেট বিক্রি করি। আমার বউ নাই, একটা মেয়ে আছে। মেয়েটার যখন 5 বছর তখন তার মা মারা যায়। মেয়েটার সুখের কথা চিন্তা করে আর বিয়ে করিনি। আচ্ছা চাচা, আমি যদি আপনাকে কিছু টাকা দেই, আপনি সেই টাকা দিয়ে দোকানটা আরো বড় করতে পারবেন। তোমাকে দেখে তো তেমন ছেলে মনে হয় না, তোমাকে দেখে মনে হয় আমার মতো গরিব ছেলে। আপনি আমার বিষয় পরে জানতে পারবেন। এখন বলেন, আপনি টাকা নেবেন? ঠিক আছে দাও। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে চাচার হাতে দিলাম। আসলে সকালে রাফি আমাকে টাকাগুলো দিয়েছে কোনো গরিব মানুষকে বিলিয়ে দিতে। চাচা, আপনি এই টাকাটা দিয়ে দোকানে আরো কিছু জিনিস উঠাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার দোকান অনেক বড় হয়ে যাবে। তুমি অনেক ভালো ছেলে, আমি তোমার জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যেন তোমার সবসময় সুস্থ রাখে। চাচা, আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমার আরো 2টা কলিজার বন্ধু আছে, তাদের জন্য দোয়া করবেন। আর ওই লোকটা যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, শুধু আমাকে একটাবার বলবেন। ঠিক আছে বাবা, তোমাদের সবার জন্য দোয়া করব। আর কোনো কথা না বলে বাসায় আসার সময় একটা এতিমখানায় বাকি টাকাগুলো দিয়ে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাবার টেবিলে আব্বু বলল, আমার এক বন্ধুর মেয়ের কালকে জন্মদিন, তাই আমাদের সবাইকে দাওয়াত করেছে। তোমরা সবাই কাল সন্ধ্যায় রেডি থাকবে। আব্বু, আমাকেও কি যেতে হবে? আমি না গেলে হয় না? শফিকুল সবাইকে যেতে বলেছে, তাহলে তোমার সমস্যা কোথায়? আব্বু, কালকে আমার হাতে কিছু কাজ আছে, তাই আমি যেতে পারবো না। তুই কি আমাকে সবার সামনে লজ্জা দিতে চাস? এমনি কলেজে প্রতিদিন রিক্সা এবং পুরনো জামা কাপড় পরে যাস, আমার মান সম্মান থাকে। আমি কোনো কথা শুনতে চাই না, কালকে রেডি থাকবি। আমি আর কোনো কথা বললাম না। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। মাঠের কোনায় গিয়ে বন্ধুদের সাথে বসলাম। তখন রাফি বলল, কিরে, তোর আজকে কলেজে আসতে দেরি হলো কেন? আজকে একজন এসে তোর কথা জিজ্ঞেস করেছে। আমার কথা আবার কে জিজ্ঞেস করবে? আরে তোর ভালোবাসার মানুষ জান্নাত পুরো কলেজে তোকে না পেয়ে আমাদের কাছে এসেছিল। আমরা বলেছি তুই এখনো আসিসনি। তারপর কলেজ থেকে চলে গেল। হাতে দেখলাম কিসের কার্ড। আমার তো কার্ডের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি জান্নাতের বিয়ের কার্ড? ওর নাম্বারটাও নেই। আমি ওদের সাথে কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। আজকে আর ভালো লাগছে না, এজন্য মনে হয় জান্নাত কলেজে আসে নাই। সন্ধ্যায় সবার সাথে রেডি হয়ে শফিকুল আঙ্কেলের বাসায় যেতে লাগলাম। আজকে সবকিছু ম্যাচ করে পড়েছি আব্বুর কথা চিন্তা করে। প্রায় 30 মিনিট পর আব্বুর বন্ধুর বাসার সামনে চলে এসেছি। আমরা সবাই গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। ভিতরে যাওয়ার পর একজন লোক আমাদের সামনে আসলো, এসে আব্বুকে জড়িয়ে ধরলো। তাহলে উনি হয়তো শফিকুল আঙ্কেল। আমাদের সবার সাথে কিছুক্ষণ কথা বলে আমাদেরকে গেস্ট রুমে নিয়ে গেল। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, বাড়ির চারপাশে সেনাবাহিনী দিয়ে ভরা। শফিকুল আঙ্কেল কি সেনাবাহিনীর কোনো পদে আছে? একটু পর হঠাৎ ওপরের দিকে চোখ গেল, দেখে একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কি করছে? তার মানে ও শফিকুল আঙ্কেলের মেয়ে। আপনারা ঠিকই ধরেছেন, জান্নাত। তার মানে জান্নাতের আজকে জন্মদিন। আমাকে জন্মদিনের কার্ড দিতে কলেজে গেছে, আর আমি শুধু শুধু মন খারাপ করে ফেলছি। জান্নাতকে আজকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা লেহেঙ্গা পরেছে। জান্নাত সিঁড়ি দিয়ে নামতেই আমাকে দেখে ফেলছে। জান্নাত সোজা আমার সামনে এসে বলল, ওই আমাদের বাসায় তোকে জন্মদিনের কার্ড দিতে কলেজে গেছি, কিন্তু তোকে পাইনি। আর আজকে তো তোকে হিরোর মতো লাগছে। এই জামা কাপড় কোথায় পেলি? আসলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই কলেজে যেতে যেতে দেরি হয়েছে।
তুই আমাদের বাড়িতে কিভাবে আসলি? তুই তো আগে কখনো আমাদের বাসায় আসিস নাই। আমি কি জানতাম এটা তোদের বাসা? আমি আব্বু আম্মুর সাথে এসেছি, এসে তোকে দেখে বুঝতে পারছি এটা তোদের বাসা। তোর আব্বু আম্মু মানে? তুই তো বলছিস তো দুনিয়ায় কেউই নেই। আসলে আমি তোর কাছে মিথ্যা বলেছি। আমার আব্বু আম্মু এবং একটা বোন আছে। তোর আব্বু আর আমার আব্বু তারা দুজনে বন্ধু। আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, রায়হান শিকদার আমার বাবা। তাহলে তুই কলেজে খ্যাত সেজে আসিস কেন? আমি বাবার ক্ষমতায় চলতে চাই না, আমি সাধারণ মানুষের মতো চলতে চাই, তাই ওই রকমভাবে চলাফেরা করি। হঠাৎ আব্বু আর জান্নাতের আব্বু আমাদের সামনে আসলো। তখন আমার আব্বু বলল, রাসেল, এ হচ্ছে জান্নাত, তোর শফিকুল আঙ্কেলের মেয়ে। আর জান্নাত, এ হচ্ছে আমার একমাত্র ছেলে রাসেল। আঙ্কেল, আমরা দুইজন দুজনকে আগে থেকেই চিনি। আমরা দুইজনে একসাথে কলেজে পড়ি। তাহলে তো ভালোই। এবার চল, কেক কাটার সময় হয়ে গেছে। তারপর জান্নাত স্টেজে উঠে গেল। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। আগে যদি জানতাম জান্নাতের বাসায় আসবে, তাহলে ওর জন্য উপহার নিয়ে আসতাম। জান্নাত কেক কাটলো। প্রথমে তার আব্বু আম্মুকে খাইয়ে দিল, তারপর আমার আব্বু আম্মুকে খাইয়ে দিল। জান্নাত হাতে এক টুকরো কেক নিয়ে আমার সামনে আসলো। তখন আমাকে বলল, দেখি হা কর তো, আমি তোকে কেক খাইয়ে দেই। আমার হাতে দাও, আমি খেয়ে নিচ্ছি। জন্মদিন তোর না আমার, হা কর বলছি। আমি আর কোনো কথা না বলে হা করলাম। জান্নাত আমাকে কেক খাইয়ে দিল। আমি জান্নাতকে বললাম, জান্নাত, তোকে তোর জন্মদিনে কোনো উপহার দিতে পারি নাই। আমি জানতাম না তোর জন্মদিনে আসবো, জানলে তোর উপহার নিয়ে আসতাম। আমার কোনো উপহার লাগবে না, তুই এসেছিস এতেই আমি অনেক খুশি। রাতে খাওয়া দাওয়া করে সবার থেকে বলে বাসায় চলে আসলাম। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আসার সময় জান্নাতের মোবাইল নাম্বার নিয়ে এসেছি। শরীরটা ভালো লাগছে না, তাই ওকে আর ফোন না দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও একটা মাস চলে গেছে। এখন জান্নাত আমার সাথে আগের থেকে ফ্রিভাবে কথা বলে। ওই ছেলের কথা এভাবে ভুলে গেছে। আমার সাথে প্রতিদিন ফোনে কথা হয়। আমি আগের মতোই কলেজে যাওয়া আসা করি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর জান্নাত কলেজে আসলো। তারপর সোজা আমার সাথে এসে বসলো। জান্নাত এখন আমাদের সবার সাথে বন্ধুত্ব করেছে। কেমন আছিস? আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই অনেক বিন্দাস আছি। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ করে বাইরে এসে রাফি আর আলাউদ্দিনকে বিদায় দিয়ে জান্নাত আর আমি বাসায় যেতে লাগলাম। রাসেল, চল আজকে দুজনে সারাদিন ঘুরবো। ঠিক আছে, চল। তারপর জান্নাত আর আমি সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ জান্নাত ফোন দিল। বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? খাবার খেয়েছিস? মাত্র খেয়ে রুমে আসলাম। তুই? আমিও খাওয়া দাওয়া করে মাত্র রুমে এসে তোকে ফোন দিলাম। ও রাসেল, কালকে একটু কলেজে তাড়াতাড়ি আসতে পারবি? পারবো, কেন বলতো? তোর সাথে আমার কিছু কথা আছে, আসলে বলবো। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কলেজে একটু তাড়াতাড়ি গেলাম। এখনও ছাত্রছাত্রী কেউ আসে নাই। আমি কলেজের ভিতরে একটা গাছের নিচে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ কলেজ গেটে চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ জান্নাত আজকে শাড়ি পরে কলেজে এসেছে। তাকে আজকে অনেক সুন্দর লাগছে। জান্নাত আমার সামনে এসে বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আজকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এখন চল আমার সাথে। আজকে ক্লাস করব না, আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবি? আর তুই বলছিস না আমার সাথে কি কথা আছে? এখন বলবো না, ওই জায়গায় গিয়ে বলবো। এখন কথা না বলে চল। আমি আর কোনো কথা না বলে জান্নাতের সাথে কলেজের থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠেছি, কেমন যেন লাগছে। দুজনে কথা বলতে বলতে একটা পার্কে চলে আসলাম। জান্নাত রিক্সা ভাড়া দিয়ে আমাকে সাথে নিয়ে ভিতরে ঢুকলো। তারপর একটা খালি জায়গায় গিয়ে বসলো। আমিও তার সাথে বসলাম। তখন আমি বললাম, এবার বল, কি কথা বলবি? এখনো কি আমাকে আগের মতো ভালোবাসিস? জান্নাতের এমন কথা শুনে কিছুটা অবাক হলাম। তখন আমি বললাম, তুই হঠাৎ এ কথা বললি কেন? আমি যেটা বলছি সেটার উত্তর দে। এখনো তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই বলেছিস আমার সাথে বন্ধু ছাড়া ভালোবাসতে পারবি না, তাই তোকে আর ভালোবাসার কথা বলি না। আসলে ওই ছেলের কথা মন থেকে মুছতে পারছি না, তাই তোকে ভালোবাসতে পারি নাই। কিন্তু এখন তোর সাথে চলতে চলতে ওর কথা একদম ভুলে গেছি, আর তোর প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি আমি তোকে ভালোবেসে ফেলেছি, তাই তোকে কথাটা না বলতে থাকলে পারছি না। আমি তোকে ভালোবেসে ফেলেছি রাসেল, আই লাভ ইউ। যদি তোর ভালোবাসার মানুষ আবার ফিরে আসে, তখন তো আমাকে ছেড়ে চলে যাবি, তাই আমি তোকে ভালোবাসতে পারবো না।
আমি কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে যাবি না? তুই যা বলবি আমি তাই করব। বল আমাকে কি করতে হবে? আমাকে এখন কাজী অফিসে বিয়ে করতে হবে। পড়ালেখা শেষ হলে আমি তোকে বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, আমি তোর কথাই রাজি। তাহলে এখন থেকে আর তুই করে না, তুমি করে বলবে। ঠিক আছে, চলো দুইজনে এখনই বিয়ে করে ফেলি। বিয়ে করবে ভালো কথা, কিন্তু তোমার জন্ম নিবন্ধন কোথায়? সেটা ছাড়া তো বিয়ে হবে না। আমারটা সবসময় আমার সাথেই থাকে। আমার জন্ম নিবন্ধন আমারও সবসময় সাথে থাকে। তাহলে তো ভালোই, চলো। দুজনে পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কাজী অফিসে চলে গেলাম। বিয়েটা করে কাজী অফিস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। দুজনে খাওয়া দাওয়া করে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 6টা মাস চলে গেল। আমার আর জান্নাতের ভালোবাসা আগে থেকে অনেক গভীর হয়েছে। জান্নাত এখন আমাদের বাসায় আসে। 6 মাসে আমি অনেক কাজ করেছি, সেটা সময় হলে জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জান্নাত আমার রুম গুছিয়ে রাখতে আছে। আমি রুমের দরজা বন্ধ করে জান্নাতকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই তুমি কি করছো? কেউ এসে দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? ও তাই? তাহলে আমাকে একবারে বাসায় নিয়ে আসো। আনবো তো, আগে পড়ালেখা শেষ করি। কবে যে পড়ালেখা শেষ হবে? ধৈর্য ধরো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এখন আমাকে একটা কিস করো। আমি পারবো না, তুমি করতে পারো না। ঠিক আছে, আমি করছি। জান্নাতকে আমার দিকে ঘুরিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। আপনাদের একটা কথা বলে রাখি, আমি যে জান্নাতকে বিয়ে করেছি এটা আমার বন্ধুরা কেউ জানে না। আমার পরিবার তো ভুলেও বলতে পারবে না। কলেজে সবাই জানে আমরা দুজনে ফ্রেন্ড। সকালে আমি আর জান্নাত রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। রাইসা গাড়ি নিয়ে আগে চলে এসেছে কলেজে। আমি রিক্সা ভাড়া দিয়ে দুজনে রাফি আর আলাউদ্দিনের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস তোরা? আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। জান্নাত, তুই একটু ক্লাসে যা তো, রাসেলের সাথে আমাদের কিছু কথা আছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোকে পরে বলবো, কথাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে গেলাম। তোরা সবাই কথা শেষ করে আয়। জান্নাত কথাটা বলে ক্লাসে চলে গেল। তখন আমি বললাম, এবার বল কি কথা বলবি? রাসেল, আকাশ বাংলাদেশে এসেছে। গতকাল তাকে একটা মার্কেটের সামনে দেখলাম। এখন তাহলে কি করবি তুই? আমি আকাশের কথা শুনে মাথাটা পুরো গরম হয়ে গেল। তখন আমি বললাম, ওকে এখন কিছু করা যাবে না, যা করব বুদ্ধিতে করতে হবে। তুই শুধু একবার বল, ওই শালাকে বাসা থেকে তুলে আনি। মাথা গরম করে কিছু হবে না, আগে আমাদের আকাশকে প্রো করতে হবে। সে কোথায় যায়, কি করে, আমাদের এসব কিছু খোঁজ খবর নিতে হবে। তুই ঠিকই বলেছিস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি আকাশকে প্রো করার জন্য। ঠিক আছে, এখন চল ক্লাসে যাই, আর জান্নাতকে অন্য কথা বলে কাটিয়ে দিব। ঠিক আছে চল। সবাই ক্লাসে চলে আসলাম। আমি আর রাফি একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। তারপর সব ক্লাস করে বাইরে চলে আসলাম। জান্নাত আমাদের বলল, তোরা কি কথা বলেছিস? আমি বলছি, আসলে রাফি একটা মেয়েকে পছন্দ করে, তাই আমাকে বলছে তার সাথে লাইন করে দিতে। আর তোর সামনে কথাটা বলতে লজ্জা পাচ্ছে, তাই বলি নাই। আমার কথা শুনে রাফি আর আলাউদ্দিন হাঁ করে তাকিয়ে আছে। তখন জান্নাত বলল, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো বন্ধু, সব কথা শেয়ার করতেই পারি। ঠিক আছে, এখন বাসায় চল। রাফি আর আলাউদ্দিন কোনো কথা না বলে চলে গেল। আমি ওদের চোখ টিপ মারলাম, কারণ এখানে কথা বললে জান্নাত আরও কিছু জানতে চাইতো। জান্নাত তার বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল। এই 5 দিনে আকাশের অনেক খবর পেয়েছি। আকাশ আগের মতোই আছে। রাত 12টায় আমি রাফি, আলাউদ্দিন এবং বাকি লোকগুলো আকাশের একটা আস্তানায় আক্রমণ করতে যাচ্ছি। আকাশ এই আস্তানায় ছোট ছোট বাচ্চাদের তুলে এনে তাদের রাতে পাচার করে, তাই আমরা ওদের উদ্ধার করতে এসেছি। আমরা সবাই আকাশের আস্তানা চারপাশে ঘিরে ফেলেছি। আমি, রাফি এবং আলাউদ্দিন আস্তানার ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢুকে এমন একজনকে দেখব সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ভিতরে ঢুকে দেখি রনি এবং জীবন 2টা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের দেখে ওই 2টা মেয়েকে ছেড়ে দিল। তারপর রনি বলল, রাসেল, তোরা এখানে? কেন, আমাদের বুঝি এখানে আশা করিস নাই? তাহলে তোরা যখন এসেছিস, আজকে তোরা আর জীবিত ফিরে যেতে পারবি না। রনি এবং জীবন, তোরা হয়তো আমাদের সম্বন্ধে ভালো করে জানিস না। আরে তোদের আমি ভালো করে চিনি। ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষার সময় তোদের সাথে যোগ দিয়ে সব খবর রেখেছি। কিন্তু একজন মানুষকে বাহির করতে পারি নাই, সেটা হচ্ছে তোদের বসকে। আমাদের বসকে আর কখনো দেখতে পাবি না,
কারণ আজকে তোদের জীবনের শেষ দিন। হা 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 হা, তোরা আমাকে হাসালি। তোরা হয়তো জানিস না, এখানে যারা আসে তারা কখনো জান নিয়ে ফিরতে পারে না। ও মা, তাই নাকি? তোরা হয়তো ভালো করে জানিস আমরা কার লোক। সেটা আমরা ভালো করে জানি। তোরা হলি বাংলাদেশের একজন বড় মাফিয়ার লোক। তোদের মেরে এই মাফিয়াকে মারবো, তারপর আকাশ এর বস এই দেশে রাজত্ব করবে। সেটা তোরা কখনোই করতে পারবি না। তোদের এবং ওই আকাশকে মেরে তারপর তোদের বসকে মারবো। তাই নাকি? তাহলে দেখি কে কাকে মারে। আরে ওদের মারতে আমরা হাত নষ্ট করব কেন? আমাদের লোক ওদের জন্য যথেষ্ট। অ্যাটাক! আমি এটা বলার সাথে সাথে চারপাশ থেকে গুলাগুলি শুরু হয়ে গেল। রনি আর জীবন আড়ালে চলে গেল। তাদের সব লোকগুলি খেয়ে মাটিতে গড়াগড়ি করতে করতে মারা গেল। আমরা গিয়ে রনি আর জীবনকে গিয়ে ধরলাম, ধরে মারতে লাগলাম। তখন আমি বললাম, কি রে, আমাদের না মেরে ফেলবি? রাসেল, তোরা আমাদের মাফ করে দে। আমার আর কখনো এইসব কাজ করব না। তোদের মতো জানোয়ারদের কখনো বাঁচিয়ে রাখবো না। তোরা আমাদের সাথে বেইমানি করেছিস। তোদের আজকেই শেষ দিন। মরার আগে জেনে যা এবং দেখে যা, আমি সেই মাফিয়াদের বস রাসেল শিকদার। এটা বলে রনি আর জীবনকে শ্যুট করে দিলাম। তারা দুজন গড়াগড়ি করতে করতে মারা যায়। আমাদের লোককে বলি তাদের লাশ নদীতে ফেলে দিতে। আমার লোক তাই করলো। হঠাৎ রনির মোবাইলে একটা ফোন আসে। ফোনের দিকে তাকিয়ে দেখি আকাশ বস দিয়ে সেভ করা। আমি রিসিভ করার পর আকাশ বলল, শোন রানী, তোরা এই মেয়েগুলোকে বর্ডারের পাশে আমাদের যে আস্তানা আছে ওইখানে নিয়ে আয়। আমি ওইখানে আসি। ইন্ডিয়ান একজন বড় মাফিয়াকে পেয়েছি, সে ওই মেয়েগুলোকে কিনতে চায়। এই বলে আকাশ ফোন কেটে দিল। আমি রাফি আর আলাউদ্দিনকে বললাম, শুনো, আমরা এখন এই আস্তানায় যাব। আকাশকে ধরে তার বসকে বাংলাদেশে আনবো। তা না হয় বুঝলাম, কিন্তু তাদের আস্তানা তো আমরা চিনি না, আর আকাশ তো আস্তানার নাম বলেই নাই। আরে হারামি, আমি এমনি এমনি কি মাফিয়া হয়েছি? এখন আকাশের নাম্বার ফাহিমের কাছে পাঠিয়ে দিব। সে নাম্বারটা নিয়ে কম্পিউটারে দেখবে আকাশ এখন কোথায় আছে। শালা, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তাহলে এখনই নাম্বার দে, পাঠিয়ে দেই। দিচ্ছি। আমরা ওখানে আকাশের গাড়ি নিয়ে যাব, তাহলে আমাদের আর সন্দেহ করতে পারবে না। আরও কিছু কথা বললাম। এর ফাঁকে ফাহিমকে নাম্বার পাঠিয়ে দিছি। কিছুক্ষণ পর ফাহিম ফোন দিয়ে জায়গার নাম বলে দিল। আমরা গাড়ি নিয়ে আকাশের আস্তানায় যেতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আস্তানা থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামালাম। এই আস্তানার আশেপাশে কোনো বাড়িঘর নেই, নীরব একটা জায়গায়। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। শোন, আমি গাড়ি নিয়ে ভিতরে যাব। তোরা লোক নিয়ে পুরো আস্তানার চারপাশে ঘিরে ফেলবি। বাহিরে ওদের যতগুলো লোক আছে সবগুলোকে মেরে ফেলবি। এমনভাবে মারবি যাতে ভিতরে কোনো শব্দ না যায়। ঠিক আছে, তবে ভিতরে তোর যদি ওরা ক্ষতি করার চেষ্টা করে? ওরা আমার কিছুই করতে পারবে না। আমি অ্যাটাক বলার সাথে সাথে আক্রমণ করা শুরু করে দিবে। ঠিক আছে, তুই তাহলে গাড়ি নিয়ে ভেতরে যা, আমরা বাইরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। ঠিক আছে। আমি ভিতরে গেলাম। আমি গাড়িতে উঠে মুখে মাস্ক পরে গাড়ি চালিয়ে আস্তানার ভিতরে গেলাম। আমাকে কেউ বাধা দেয় নাই, কারণ তারা মনে করছে তাদের গাড়ির ভিতরে রনি আর জীবন ছিল। আমি সোজা আস্তানার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিলাম। ভিতরে ঢুকে দেখি আকাশ একটা লোকের সাথে বসে কথা বলছে। গাড়ি দেখে তারা দুজনে এদিকে আসছে। তারা মনে করছে গাড়ির ভিতরে মেয়ে নিয়ে এসেছে। আসলে সব মেয়েগুলোকে আমি আরেকটা গাড়িতে করে পাঠিয়ে দিছি। কোথায় পাঠিয়েছে সেটা পরে জানতে পারবেন। আগে আকাশ আর ইন্ডিয়ার মাফিয়াকে ওপরে পাঠিয়ে দেই। আকাশ আর ইন্ডিয়ার মাফিয়া যখন গাড়ির সামনে আসলো তখন আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। কি রে রনি, তুই মুখে মাস্ক পরে আসিস কেন? আর জীবন কোথায়? আমি কোনো কথা বলছি না। তখন আকাশ আবার বলল, কি রে, কথা বলছিস না কেন? গাড়ির দরজা খোল, ইন্ডিয়ান মাফিয়াকে মেয়েগুলো দেখা। এবার আমি মুখ থেকে মাস্ক খুলে ফেললাম। আকাশ এবং ইন্ডিয়ার মাফিয়া আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি রে, অবাক হচ্ছিস? রনি আর জীবনের জায়গায় আমি কেমন করে আসলাম? ওহ, তার মানে তুই জেনে গেছিস আমি বাংলাদেশে এসেছি। তুই যদি এসেছিস, ওদিন তোকে দেখেছি। এতদিন তোর পাশে লোক লাগিয়ে রেখেছি। তুই কোথায়, কি করিস? যখন তুই জেনে গেছিস তাহলে আজকে তোকে আর জীবিত ফিরতে যেতে দিব না। আচ্ছা তাই? একটু চারপাশে তাকিয়ে দেখতো। আকাশ চারপাশে তাকিয়ে দেখে তার লোক সবগুলোর মাথায় গুলি ধরে রাখছে। আমার সব লোক রাফি আর সালাউদ্দিন আমার দুই পাশে দাঁড়ালো। কি মিস্টার আকাশ, তুই মনে করেছিস আমার বোনকে মেরে পালিয়ে থাকতে পারবি? সেটা কখনোই সম্ভব না। আজই তোর জীবনের শেষ দিন। এটা বলে আলাউদ্দিন আকাশের পায়ে একটা গুলি করে দিল। ইন্ডিয়ার মাফিয়া ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। সে হয়তো এমন কিছু হবে ভাবতে পারে নাই। আমার ভুল হয়ে গেছে, আমার জীবনটা ভিক্ষা দাও। আমি আর এমন কাজ কখনো করব না। তোর জীবন ভিক্ষা দিব?
তার আগে বল তোর বস সাদেক চাচু কোথায়? আমি এটা বলতে পারবো না। আমি যদি বলে দিই তাহলে আমাকে জানে মেরে ফেলবে। তুই যদি না বলিস তাহলে আমরা তো জানটাকে নিয়ে যাব। রাফি এটা বলে আকাশের আরেক পায়ে গুলি করলো। আকাশ মরা মানুষের মতো লাফাতে লাগলো। বলছি আমাকে তোরা মারিস না। বস ওই দিন আমার সাথে বাংলাদেশে আসে, এখন তার বাসায় আছে। বস আবার নতুন করে সব কিছু চালাতে শুরু করেছে। তার মানে সাদেক বাচ্চু বাংলাদেশে আছে, তাহলে আজকে ওর শেষ দিন। আলাউদ্দিন তোর কাজটা সেরে ফেল। বলার সাথে সাথে আলাউদ্দিন আকাশের বুকে একটা না গুলি করতে লাগলো। আকাশ লাফাতে লাফাতে মারা গেল। মিস্টার মাফিয়া, তোকে আমি ছেড়ে দিচ্ছি। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যদি আর কখনো তোকে বাংলাদেশে দেখি সেদিন তোর শেষ দিন হবে, কথাটা মনে রাখিস। এখন তুই যেতে পারিস। বলতে দেরি ইন্ডিয়ার মাফিয়া তার লোক নিয়ে চলে গেল। আর আকাশের লোক সবগুলোকে মেরে ফেললাম। আকাশের লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বেজে গেছে। সাদেক বাচ্চু বাসায়, আমি, রাফি আর আলাউদ্দিন গাড়ি নিয়ে চলে আসলাম। পিছনের আরো 3 গাড়ি লোক ছিল আমার। আসতে 30 মিনিট লেগে গেছে। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে সবাই ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে সবাই গুলি করা শুরু করলাম। সাদেক বাচ্চুর লোক আমাদের জীবন গুলি করা শুরু করেছে। সবগুলোকে মেরে বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। তারপর সাদেক বাচ্চুর রুমের দরজা ভেঙে আমি, রাফি আর আলাউদ্দিন ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি সাদেকের বাচ্চু বিছানার উপর নেই, টয়লেটের দরজা বন্ধ। রাফি গিয়ে টয়লেটের দরজায় লাথি মেরে ভেঙে ফেললো। ভিতরে দেখি সাদেক বাচ্চু চুপ করে বসে আছে। তার কোনো কথা না শুনে 3 জনে গুলি করা শুরু করলাম। গুলি করার পরে হাতের এবং পায়ের রগ কেটে দিলাম। সাদেক বাচ্চুর লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলছি। আমি, রাফি আর আলাউদ্দিন সাদেক বাচ্চুর বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাফির বাসায় চলে আসলাম। আমার লোকগুলোকে বলছি আমার আস্তানায় চলে যেতে। এবার আপনাদের সব বলি, আমি মাফিয়া হওয়ার কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন এই সাদেক আমার দাদার ম্যানেজার ছিল। এই সাদেক বাচ্চু আমার দাদার 50 কোটি টাকা মেরে বাইরে চলে যায় এবং আমার দাদাকে মেরে। তখন আমি আব্বু আম্মু বাইরে ঘুরতে এসেছি। দাদা আমাকে অনেক আদর করত, তাই আমি প্রতীক্ষা করেছি আমার দাদার হত্যার প্রতিশোধ নিব। রাফি আর আলাউদ্দিন আমার ছোটকালের বন্ধু। রাফির বাবা হচ্ছে মেজরের প্রধান এবং আলাউদ্দিনের বাবা হচ্ছে পুলিশের প্রধান। আমরা সবাই ওদের সাথে যোগাযোগ রেখে এসব কাজ করে গেছি। আকাশ একদিন কলেজ থেকে আলাউদ্দিনের বোনকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে মেরে ফেলে। তারপর আকাশ বাহিরে চলে যায়। আকাশের খোঁজ খবর নিয়ে জানতে পারি আকাশ সাদেক বাচ্চুর ডান হাত ছিল, আর নয়ন ছিল আকাশের ছোট ভাই। সেও মেয়েদের সাথে এমন কাজ করত, তাই তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলাম। রাফি এবং আলাউদ্দিনের বাবার সাপোর্ট না থাকলে এত সুন্দর করে কখনো আসতে পারতাম না। তাদের কারণে আমার নাম ডাক হয়েছে মাফিয়া। আমি কাজ করতাম রাতে, তাই আমাদের কেউ চিনতে পারে নাই। বাংলাদেশের 64 জেলায় এই মাফিয়ার নাম শুনলে ভয় কেঁপে ওঠে। তো যাই হোক, পরের দিন বিকালে আমি বাসায় আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। কিরে ভাইয়া, তুই রাতে কোথায় ছিলি? রাফির বাসায় ছিলাম। ও ঠিক আছে, ভিতরে আয়। ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আবার একটা ঘুম দিলাম। দেখতে দেখতে 2 মাস চলে গেছে। আজকে আমার আর জান্নাতের আবার বিয়ে হবে। সবাই জেনে গেছে আমি আর জান্নাত যে বিয়ে করেছি। এটা আমি সবাইকে বলেছি। সবাই অনেক খুশি হয়েছে এবং রাগও হয়েছে। রাগ হওয়ার কারণ তাদের না জানিয়ে বিয়ে করেছি কেন, আর খুশি হওয়ার কারণ আমার আব্বু আর জান্নাতের আব্বু আমাদের বিয়ের আগে থেকে ঠিক করে রেখেছে। বিয়েতে মেজরের প্রধান, পুলিশের প্রধান এবং বড় বড় লোকেরা এসেছে। যাক, খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। রাফি আর আলাউদ্দিন আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ভিতরে ঢুকে দেখি জান্নাত বড় করে ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমাকে দেখে জান্নাত যেটা বলল সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আরে মাফিয়া, আপনার আসতে এত লেট হলো কেন? জান্নাত, তুমি এই নাম কোথায় শুনেছো? রাফি আর আলাউদ্দিন আমাকে সব বলেছে। প্রথমে একটু রাগ হয়েছিল, পরে ওদের ব্যাপারে শুনে অনেক খুশি হয়েছি। ওদের মতো জানোয়ারদের বাঁচিয়ে রাখো নাই। ঠিক বলছো, তাদের বাঁচিয়ে রাখলে আবার আগের মতো শুরু করতো। তাহলে আমি এখন একজন মাফিয়ার বউ হয়েছি, আমাকে এখন কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না ফারুক, আমি তো পারবো। তুমি আমাকে কি করবে? ওই যে বাসর রাতে স্বামী স্ত্রী যেটা করে। খবরদার, তুমি আমার দিকে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, এখানে কেউ আসবে না। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, তুমি বলছিলে চিৎকার করবে, তাহলে এখন করছো না কেন? আমি তো এমনি বলেছি, আমি এখন সুখের ঠিকানায় আছি। তুমি সুখের ঠিকানা কোথায় পেলে? এই যে তোমার বুকে। তাই, তাহলে চলো বিড়ালটা মারি। আগে উঁচু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই, তারপর বিড়াল মেরো। ঠিক আছে চলো। দুজনে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। জান্নাতকে বিছানায় ফেলে দিয়ে বুকের কাপড় সরিয়ে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম অজানা ঠিকানায়।
এখন আমাদের সংসার জীবন সুন্দরভাবে চলছে। আলাউদ্দিনের বিয়ে হয়ে গেছে তার মামাতো বোনের সাথে, রাফির বিয়ে হয়ে গেছে। রাফি কলেজের একটা মেয়েকে পছন্দ করত, তার সাথে রাফি বিয়ে হয়েছে। এখন 3 বন্ধুর স্ত্রী কলেজে যাওয়া আসা করি। আলাউদ্দিন তার মামাতো বোনকে আমাদের কলেজে ভর্তি করিয়ে দিচ্ছে। সে আমাদের 1 ক্লাস জুনিয়র। রাইসা আমার আর জান্নাতের সাথে কলেজে আসে। আমি এখন আগের মতো জামা কাপড় পরি আর আমাদের কাজও আগের মতোই আছে। তো সবাই ভালো থাকবেন।